শুধু তাই না, যে বলেছে তাকে ইন্টারফেয়ার করে উনি মানে গতকাল রাতেও ওনাকে বলে এইভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে। ওই যে বয়স্ক উনি ওনাকে আটকানো যায় না, কথা বলতে বলতে দিচ্ছেন। ওনার ভয়েসটা একটু আপার আছে তো, বলতে না দিলেও উনি ওর উপরে গিয়ে বিস্তার করতে পারে। এটাই দেওয়া হওয়া দরকার। জানে যে এরা এরকম, ওই জন্য উনি এভাবে বলেন। একটা প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন আসছিল, সেদিন বলছে জগন্নাথ পৃষ্ঠাকে উঠতে দেওয়া হয়নি। এটার ব্যাপারে কি এই কথাটা একটু স্টপ করেন। আপনি জানতে চাইলে আলাদা জানবেন। মুরব্বীর জায়গায় থাকতে দেন। মুরব্বীর ব্যাপার তারা সমাধান করবে, আমরা কথা না। আমি একটা কথা বলি, ওনারা না, এই কথাটা যদি আপনাকে এখন মিডিয়া বলে আপনি তো শুনতে পারবেন না। উনি জানতে চাইছেন মানে আপনি এখানকার লোকে আপনার জবাব দেন, মাস্ট বি স্যাটিসফাইড যে এটা জবাবটা কি আছে। সেদিন অবশ্য আপনিও ছিলেন, কারণ তা না হলে যখন চুপ হয়ে যাবে তখন যে সময়টাই উঠতে দেওয়া হয়নি, সেখানে কিছু ঘটনা আগের পরের কিছু ঘটনা আছে। যেমন আমি আপনাকে বলছি, বেশ কিছু বিষয় আছে যেগুলো আল্লামা আহমদ শরীফ সাহেব আন্তরিকভাবে কাছে দেখার জন্য চেয়েও পাননি, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এমন কিছু বিষয় আছে, যেমন 29 তারিখের সমাবেশে, এরও আগে আসে, এর আগে ঈমান ও দেশ রক্ষা আন্দোলন নামে আপনার ঢাকাতে একটি আন্দোলনের সূচনা হলো, গড়ে উঠল। তো সেখানে বেফাকের মাওলানা আব্দুল জব্বার সাহেব সরাসরি চরমোনাই পীর সাহেবের সাথে ফোনে কথা বলেছেন। তখন উনি ওই চরমোনাই মাহফিলের প্রস্তুতিতে ব্যস্ত ওখানে। এবং এই যে বলেছেন কিনা এটা আমি যাচাই করেছি, সরাসরি আবার মাওলানা আব্দুল জব্বার সাহেবের কাছে জিজ্ঞেস করেছি যে আপনার ব্যাপারে এরকম বলা হচ্ছে, আপনি কথা বলেছেন, আদৌ কি বলা হয়েছে? উনি জিজ্ঞেস করেছেন যে আমার এখানে এরকম ঈমান ও দেশ রক্ষা আন্দোলনের নামে একটা সকল দলের একসাথে সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে, আপনি বা আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি যদি আপনারা পাঠান তাহলে আমরা এখানে করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে আপনার নাম দিব বা দেব না। উনি বলছেন হ্যাঁ আবার কি করেন নাম দিব। ওনার পক্ষ থেকে এই ঘোষণার পরে এখানে নাম দেওয়া হল। তারপরে জামিয়া রহমানিয়াতে যখন ঘোষণা হয়ে গেল, এই ঘোষণার পরে চরমোনাই পীর সাহেব এনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করে, কোনো কিছু না জানিয়ে প্রেস কনফারেন্স করে প্রেসে বলে দিলেন যে উনি এটার সাথে না। জি, ওনার অনুমতি নিয়ে ওনার নাম এখানে ওনার সম্মতিতে দেওয়ার পরে উনি যদি নাম প্রত্যাহার করতে চান তাহলে বলতে পারেন আমি এই কারণে সম্মতি দিয়েছিলাম, এই কারণে আমি প্রত্যাহার করে নিলাম, এটা বলতে পারেন। কিন্তু এটা বলতে পারেন না যে আমি এদের সাথে নাই। এটা একটা শিষ্টাচার পরিপন্থী বিষয়, এনাদেরকে উনি জানানো নাই, কথা বলেন না। এক। 2 নম্বর হাটাজারিতে একটা ঘটনা ঘটলো, সেটা ওনারা ওভারলুক করে গেছেন, হাটাজারিওয়ালারা এটাকে থাক যা হওয়ার গেছে। 3 নম্বর ঘটনা আপনার এই যে 29 তারিখে যে সমাবেশ হলো, 29 তারিখের সমাবেশ থেকে একটি পুস্তিকা প্রচার করা হলো সাধারণ কর্মীদের মাঝখানে। সেই পুস্তিকার ভিতরে কালের কণ্ঠ, প্রথম আলো, এক কথায় ইসলাম বিরোধী যে পত্রিকাগুলো রয়েছে, এই সমস্ত পত্রিকা এবং আরো কিছু পত্রিকার আপনার বিভিন্ন রিপোর্ট কাটিং এনে ওখানে সম্মিলিত করে জমা করে একথা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই পুস্তিকাতে যে হেফাজতে ইসলাম মূলত হেফাজতে জামাতে ইসলাম, এবং হেফাজতে ইসলাম এরা বিএনপি থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে টাকা খেয়ে এদের দ্বারা এই সমস্ত কাজ করছে। এই সমস্ত তথ্যগুলো বিলি করা হলো আপনার ওই 29 তারিখের তাদের সেই সমাবেশ থেকে। বিলির পরে কারা বিলি করবে? ওই সমাবেশে বিলি হল, চরমোনাই পীর সাহেবের সমাবেশ হেফাজতে ইসলামের বিরুদ্ধে, এবং আহমদ শফি সাহেব সহকারে ওই পুস্তিকা আপনি দেখতে চাইলে আমি আপনাকে দেখাবো। এরপরে শুনেন, এখন এই রিপোর্ট যখন নাকি লালবাগ পৌঁছল, তারপরে আপনার অন্যান্য জায়গাতে পৌঁছল, তখন ইতিমধ্যে জুনায়েদ বাবুরনগরী সাহেব সহকারে
হযরত আমর শফি সাহেব লালবাগে চলে এসছে, মার্চের 3 দিন আগের কথা, চলে এসছে। চলে আসার পরে লালবাগ থেকে ওনারা ছাত্র পাঠালেন যে কোথায় পাওয়া যাবে, অফিসে পাওয়া যাবে। ইসলামী আন্দোলনের অফিসে পাঠিয়ে সেখান থেকে 25 কপি আপনার কি কিনে ওই বই অফিস থেকে কিনে নিয়ে আসা হয়েছে, ইসলামী আন্দোলনের অফিস থেকে, এবং রসিদ নিয়ে আসা হয়েছে, রসিদ দিয়ে কিনেছে। ওই পুস্তিকা জি। তখন মৌলানা জুনায়েদ, এখন আপনাকে বলি শুনেন, জি জি, এটা হলো বামপন্থীদের দাবি, কিন্তু হেফাজতে ইসলামের আন্দোলনের এই শেষ মুহূর্তে এসে যখন চূড়ান্ত পর্যায়ে আসছে, পুরো মুসলিম সকল আলিম উলামা, একমাত্র সরকারপন্থী আলেম যারা চিহ্নিত আর বেদাতি কবর পূজারী এই টাইপের মৌলবী ছাড়া হক্কানি সব আলিম যখন এক প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা অবশ্যই আশা করেছিলাম যে 29শে মার্চের সমাবেশ থেকে সম্পূর্ণ নিঃশর্ত একাত্মতাই ঘোষণা হবে। সেটা হয়নি, বরং বলা হয়েছে যে সকল পত্রিকাতে এটা এসছে, আমি সমস্ত পত্রিকাগুলোই খুলে খুলে পড়েছি, এসছে যে 5 তারিখ পর্যন্ত আমাদের দাবি দেওয়া যদি সরকার পুরা না করে তাহলে আমরা 6 তারিখের ওইটাতে সমর্থন দেব। 6 তারিখের ইয়েতে সমর্থন আমি 5 তারিখ পর্যন্ত দেখে তারপরে রাত্রে যখন দিব, কালকে সকালবেলায় সমাবেশ, আমার কোন কর্মী সারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে? তার মানে এটা হলো একটা আইবাস না, শব্দ বলেন না। আমি কোন মুরব্বীর ব্যাপারে ওই ধরনের কোন শব্দ ব্যবহার করতে আমি রাজি নাই। আমি শেষ ঘটনা রিকোয়েস্ট করেছি হ্যাঁ যে সবকিছু ত্যাগ করে চান সমাবেশে যোগ দিতে হবে। যোগ। এটা আপনাদের রিকোয়েস্টকে রাখা হয়নি বলে আমরা দুঃখিত। এরপরে কি হলো শোনেন, এরপরে মৌলানা জুনায়েদ বাবু নগরী সাহেব তো চট্টগ্রামের, মৌলানা জুনায়েদ সাহেব আপনার ওই দিন মাগরিবের পরে বসছেন, ঢাকার মৌলানা সাহেবদেরকে আলাদা করে লালবাগে ওনারা শুধু চিটাগাঙ্গের মৌলানা সাহেবরা বসে একটা ঘরোয়া মিটিং করছেন। সেই মিটিং এর বিষয়বস্তু ছিল এই যে ঢাকার অনেক আলেম ওলামার সাথে চরমনায় সাহেবের আগে থেকে বেশ কিছু তিক্ততা আছে, তো আমরা ঢাকার মৌলানা সাহেবদের কথাবার্তা বাদ দিয়ে আমরা সরাসরি আমরা ওনাদের সাথে আলাপ করে একটু ওনাদেরকে কাছে ডাকি। দেখেন মৌলানা জুনায়েদ বাবু নগরী সাহেব সরাসরি পীর সাহেবের সাথে কথা বললেন, সরাসরি কথা বললেন, কথা বলে বললেন মৌলানা আপনার সাথে এখানে অনেকের কিছু ভুল বুঝাবুঝি আছে, কিন্তু আমাদের সাথে তো কোনো আপনার গন্ডগোল নেই, আর আমরাও তো কোনো রাজনৈতিক দাবি বা কোনো বিএনপি বা কোনো আওয়ামী লীগের চলে যাওয়ার জন্য আন্দোলনের নামে দলীয় কোনো কিছুই না, এটা আপনি জানেন। তো আমরা তো আসতে চাই, তো আসতে চান সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের সমাবেশ থেকে এই ধরনের ঘোষণা আসাটা জাতির কাছে একটি ভিন্ন মেসেজ গিয়েছে। 2 নম্বর, আপনার সমাবেশে এই ধরনের পুস্তিকা বিলি হয়েছে। তো তখন মৌলানা বলছেন যে আমি তো এই পুস্তিকা সম্পর্কে কিছু জানি না, আমার তো জানা নাই, আমার দলীয় না, এটা হয়তো সাইড থেকে কেউ করেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। তখন মৌলানা জুনায়েদ সাহেব বলেছেন, মৌলানা আমার হাতে এখন পুস্তিকা আছে, আমি কিছুক্ষণ আগে লালবাগ থেকে আমি নিজে লোক পাঠিয়ে সেই পুস্তিকা আনিয়েছি, আপনার অফিস থেকে আনিয়েছি, হ্যাঁ উইথ রিসিপ্ট, আমার কাছে রিসিপ্ট আছে। তো বলছে আমি জানি না কে বা কারা করছে, আপনি জানেন বা না জানেন তাহলে আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই, এই অর্থ বোঝা যাচ্ছে। আপনার কথা অনুযায়ী আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই। এখন এই ইয়েতে আপনার সামনে 2টাই পথ আছে, আমি আপনাকে 2টা পথ দিতে পারি। যদি আপনি আমাদের সাথে একাত্ম হতে চান, এখানকার তিক্ততা মেটানোর জন্য এবং সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই মুহূর্তে হওয়ার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের চট্টগ্রামের ওলামা ইকরাম আমরা আলাদা বসেছি, এখান থেকে আমি আপনাকে 2টা ফর্মুলা দিতে পারি। এক, আপনি মেহেরবানি করে যেখানেই থাকেন আপনি আজকে তাশরিফ নিয়ে আসেন লালবাগে, আমি অপেক্ষা করছি, ঢাকার আলেমদেরকে আমি এখানে আটকে রাখছি বিভিন্ন ছুতাতে, আপনি আসেন, আপনি আসার পর এনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু কোলাকুলি যদি হয়ে যায় তো তাহলে পরে মনোমালিন্যতা দূর হয়ে গেল, আগের ওটা শেষ হয়ে গেল, নতুন করে আমাদের নতুন ধারা চলল। এক প্রস্তাব আপনার কাছে। দ্বিতীয়, যদি আপনি এটা করতে সমর্থ না হন, কোনো কারণে আসতে না পারেন লালবাগে, এখানে হযরত উনি বলেছেন হযরত এখানে চলে এসছেন, একদিন হয়ে গেল,
সকলে এসে দেখা করলো। হাটাজারি হজরতের সাথে আপনি তো এসে দেখা করতে পারতেন, আপনি তো আসেননি। ঠিক আছে, আসেননি, আপনি ব্যস্ত মানুষ। তো এখন মেহরবানি করে যদি আসেন তাহলে আমরা এখানে কি করে ফেলবো, একসাথে এখানে আমরা একটা মিটমাট করে ফেলবো, আমরা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, যদি আপনি আসতে নাও পারেন তাহলে আপনি আগামীকালকে একটা সংবাদ সম্মেলন করে ওই পুস্তিকার সাথে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই এই কথাটা আপনি ঘোষণা করুন, এবং যে বা যারা করেছে তারা ভুল করেছে, তারা আপনার পরামর্শ ক্রমে করেনি বা আপনাদের এর সাথে কোনো সম্মতি নেই, এই কথাটা আপনি আগামীকালকে যদি কি করে দেন, ঘোষণা করে দেন, হ্যাঁ, তো তাহলে আমরা কি করে ফেলবো এখানে, এটা একটা মিটমাট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপরের দিনে ওনারা কিছু করলেন না। একটা, উনি আসলেনও না। 2 নম্বর হলো, উনি না এসে যে সংবাদ সম্মেলন করতে পারতেন যে এই ধরনের বিভ্রান্তি যারা ছড়িয়েছে এদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা এই পুস্তিকার সাথে সংশ্লিষ্ট নই, এই কথাটা উনি কি করলেন না, সংবাদ সম্মেলন করে বললেন না। অথচ টুটকা ফুটকা বিষয়ে উনি সংবাদ সম্মেলন করতে থাকেন। এত বড় বিষয়, উম্মতের ঐক্য অনৈক্যের বিষয়, বিরাট ব্যাপার, উনি করলেন না। উনি এই জিনিস না করার পরে শেষ পর্যন্ত হেফাজতের সকল জিম্মাদাররা, চিটাগাঙ্গের জিম্মাদাররা পর্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়লেন, ঢাকাওয়ালারা না। ওনারা সকলে বসে এই কথার মশওয়ারা করলেন। এর ভিতরে আবার হেমায়েতুদ্দিন সাহেবকে ওনারা পাঠিয়েছিলেন, কিন্তু সাহেব আসেননি। হ্যাঁ, হেমায়েতুদ্দিন সাহেব আসছিলেন যোগাযোগ করার জন্য। এর আগের দিন, মানে আপনার 4 তারিখে হেমায়েত সাহেব এসে বলেছিলেন যে আমরা এরকম প্রতিনিধি, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক না কেন আমাদের আপনার ওই সম্মেলনে যাই হোক, আমরা 5 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলাম, অপেক্ষা করব, তারপরে মত দিব, কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা মত দিয়ে দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকব। তো তখন ওনারা প্রশ্ন, আপনারা থাকবেন কিন্তু আপনাদের এই পুস্তিকার কি হবে, আপনারা যে ঘটনা দিয়েছেন এগুলোর কি হবে, এটা আপনারা পরিষ্কারভাবে অবস্থান পরিষ্কার করেন। তো তখন এই ঘটনাগুলো, এইগুলা, এই যে যা বললাম এতক্ষণ, এগুলা ঘটতে লাগলো একের পর এক ধারাবাহিকভাবে। উনি আসলেনও না এই প্রস্তাবে, এবং তারপরে উনি এই পরের দিনের সংবাদ সম্মেলনও করলেন না, আসতে পারেননি। ঠিক আছে, ব্যস্ত মানুষ, এটা তো ক্লিয়ার করে দিতে পারতেন, সেটাও যখন করেননি। হেফাজতের নেতৃবৃন্দ শুক্রবার রাত্রে 5 তারিখ রাত্রে ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন চরমোনাইকে রাখা হবে না। যখন তারা একের পর এক আমাদের সাথে কি করছে, বিভিন্ন জায়গাতে ওয়াদা দিচ্ছে, সরে যাচ্ছে, ইতিপূর্বের ঘটনাগুলো বাদ দিলেও বর্তমানে যে অবস্থাটা হয়েছে, বাম রামপন্থীদের ভাষায় যদি চরমোনাইয়ের দলের লোকজন কথাবার্তা বলে তাহলে এটা তো বড় বিভ্রান্তি হবে। অতএব তখন ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, ওনাদের ছাড়াই আমরা কি করবো, ইনশাআল্লাহ আন্দোলন করব, ওনাদেরকে আসতে দেওয়া যাবে না। বাস, তারপরে তখন রাত্রেবেলায় এটিএম হেমায়েতুদ্দিন সাহেবকে ফোন করে জানিয়ে দেওয়া হলো যে জনাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের ছাড়াই ইনশাআল্লাহ আন্দোলন করব, আপনাদের আন্দোলন আপনারা করতে থাকেন, আমরা আপনাদের ছাড়াই করব ইনশাআল্লাহ, এবং দয়া করে আপনারা আগামীকালকে মেম্বরে আসবেন না, মেম্বরে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার রাত্রে জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের ব্যাপারে। এই জানিয়ে দেওয়ার পরেও ওনাদের মধ্যে দুপুর 11:30 দিকে ফয়জুল করিম সাহেব গাড়ি নিয়ে প্রাত করে বাজাতে একদম মেইন রাস্তা দিয়ে, যে রাস্তা একদম সমাবেশের সামনের দিকটা লোকজন ভর্তি, ওখান দিয়ে তারা এগিয়ে গেছে। যে বাঁশ দেওয়া ছিল স্টেজের চারপাশে, সেখানে ওনাদেরকে আটকানো হলো, যে না, সেখানে ধাক্কি করে বাঁশ ভেঙে ভেতরে ঢুকে গেছে। এরপরে মঞ্চে উঠবে, তখন মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়েছে। যেখানে নিষেধ করা হয়েছে এর আগের দিন পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, কেন ওনারা ওখানে বিশৃঙ্খলা করার জন্য গেলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার আপনার এই 2:30টার দিকে, না, ফয়জুল করিম, মেজপীর সাহেব, মেজপীর, না, আন্দোলনের হেমায়েতুদ্দিন, ওই হেমায়েতুদ্দিন সাহেব, এটিএম হেমায়েতুদ্দিন, অধ্যাপক এটিএম হেমায়েত। তারপরে আপনার ওই দুপুর 2টোর দিকে তখন আবার আপনার একটা গাড়ি, সেই গাড়ির দুই পাশে বিরাট হাত পাখা। আচ্ছা, এখানে তো কোনো নির্বাচনী জায়গা নয়, হ্যাঁ, বিরাট 2টো হাত পাখা লাগিয়ে এইবার মূল পীর সাহেব উনি কি করছেন, ওই মাঝখানে একদম মজমা, হাঁটার জায়গা নেই,
সেখানে এরকম করে বাঁশি দিয়ে ওনার ভলান্টিয়ার সহকারে সরিয়ে সরিয়ে গাড়ি নিয়ে উনি এখন মাঝখানের দিকে আবার রওনা হয়েছেন হেঁটে আসতে রেজাউল করিম সাহেব। তখন মঞ্চ থেকে বলা হয়েছে ওই গাড়িটা কার বা কাদের, ওটাকে ভলান্টিয়াররা আটকান, এখান দিয়ে কোনো গাড়ি ঢুকবে না, সমাবেশের মূল জায়গা দিয়ে কোনো গাড়ি ঢুকবে না, আটকান। তখন আটকানো হয়েছে। এখন আপনি বলেন চরমোনাই পীর সাহেবকে উঠতে দেওয়া হয় নাই যাওয়ার